ভাবুন তো, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের কভারে বাংলাদেশ, কিন্তু একটা ছবি আর একটা হেডলাইন কিভাবে একটা দেশের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দিতে পারে। চলুন আজ আমরা টাইম ম্যাগাজিনের সেই সারা জাগানো রিপোর্টের গভীরে ডুব দেব আর খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনের আসল কাহিনীটা কি। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির খুব জটিল একটা সমীকরণে। মানে আমেরিকার একটা ম্যাগাজিনের একটা রিপোর্ট আর একটা ছবি নিয়ে কেন এত কিছু। চলুন তো এই রহস্যের জটটা একটু খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, পুরো গল্পের শুরু কিন্তু এই ছবিটা দিয়ে। জানেন, টাইম ম্যাগাজিন তারেক রহমানের প্রায় 50টা ছবি তুলেছিল, কিন্তু সব বাদ দিয়ে তারে বেছে নিল ঠিক এই ছবিটা। এখানে দেখুন, তিনি বেশ চিন্তামগ্ন, ক্যামেরার দিকে সরাসরি না তাকিয়ে অন্যদিকে দেখছেন। সাধারণত ক্ষমতাধর নেতাদের যেরকম হাসিমুখ বা দৃঢ় একটা ভঙ্গি থাকে, তার থেকে এটা কিন্তু একেবারে আলাদা। তো এই একটা ছবি কি তার নিজের বা দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো গভীর মেসেজ দিচ্ছে? এবার আসুন শিরোনাম বা হেডলাইনটার দিকে। বাংলাদেশের প্রডিগাল সন। কথাটার আক্ষরিক মানে হল উড়নচণ্ডী ছেলে বা অপব্যয় পুত্র। এই টার্মটা এসছে বাইবেলের একটা বিখ্যাত গল্প থেকে, যেখানে এক ছেলে বাবার সব সম্পত্তি উড়িয়ে দিয়ে শেষে ফিরে আসে আর বাবা তাকে ক্ষমা করে দেন। তো প্রশ্নটা হলো, টাইম ম্যাগাজিন কি তাকে একজন ফিরে আসা নেতা হিসেবে দেখাচ্ছে, নাকি তার অতীতের দিকে আঙুল তুলছে? দেখুন, এই একটা শব্দেই কিন্তু প্রশংসা আর সমালোচনা দুটোই মিশে আছে। আচ্ছা, এই রিপোর্টের একেবারে কেন্দ্রে যিনি আছেন, চলুন প্রথমে তার মুখ থেকেই শুনি তার গল্পটা। টাইম ম্যাগাজিনের কাছে তারেক রহমান নিজেকে ঠিক কীভাবে তুলে ধরেছেন। আর এখানেই শুরু হচ্ছে প্রথম কন্ট্রাডিকশনটা। টাইম ম্যাগাজিন একদিকে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে, মানে এক কথায় বংশের রাজনীতির প্রতীক। কিন্তু তারেক রহমান নিজে এই পরিচয়টাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তার সাফ কথা, তিনি রাজনীতিতে এসেছেন পরিবারের জোরে নয়, এসেছেন জনগণের ভালোবাসার জোরে। তারেক রহমানের নামের সাথে একটা বেশ বড় অভিযোগ জড়িয়ে আছে, যেটা টাইম ম্যাগাজিনও তাদের লেখায় এনেছে। অনেক বাংলাদেশির কাছে তিনি খাম্বা তারেক নামে পরিচিত। এর পেছনের কারণটা হলো হাজার হাজার বিদ্যুতের খুঁটি নিয়ে একটা বিশাল দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ। তো এত বড় একটা অভিযোগের জবাবে তারেক রহমান কি বলেছেন? তিনি সব কিছুকে এক কথায় উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এগুলো সব মিথ্যা কথা। আর তখনকার মিডিয়াকে প্রভাবিত করে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব খবর ছাপানো হয়েছিল। এই দুর্নীতির অভিযোগের অন্য পিঠে তিনি ওই ইন্টারভিউতে বাংলাদেশের জন্য তার বিশাল এক স্বপ্নের কথা বলেছেন। ভাবুন একবার, 12,000 মাইল খাল খনন করা, 5 কোটি গাছ লাগানো আর ধোঁয়ায় ঢাকায় রাজধানীকে 50টা নতুন সবুজ পার্ক দেওয়া। বেশ বড় বড় প্ল্যান, তাই না? আর তার কনফিডেন্স লেভেলটা দেখুন। তিনি বলছেন, এই প্ল্যানের মাত্র 30%ও যদি তিনি করতে পারেন, মানুষ তাকে আবার ভোট দিয়ে ফিরিয়ে আনবে। তো এটা গেল এক পক্ষের কথা। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। বাংলাদেশের রাজনীতির অন্য যে প্রধান শক্তি, মানে শেখ হাসিনা আর আওয়ামী লীগ, তারা এ পুরো পরিস্থিতিটাকে কিভাবে দেখছে। টাইম ম্যাগাজিনের কাছে শেখ হাসিনা তার দলের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন। তার যুক্তিটা খুবই সোজাসাপটা। আওয়ামী লীগ হল দেশের সবচেয়ে বড় আর সবচেয়ে পুরনো দল, কাজেই তাদেরকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে সেটাকে কোনোভাবেই ফেয়ার বা সুষ্ঠু বলা যাবে না। আবার অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা কিন্তু আরও অনেক বেশি কড়া। তিনি রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের আন্দোলন আরও জোরদার হবে, এমনকি সহিংস হয়ে উঠতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শুধু এই দুই প্রধান রাজনৈতিক শক্তির কথাই নয়, টাইম ম্যাগাজিন বাংলাদেশের তখনকার উত্তাল পরিস্থিতিটাকেও তাদের রিপোর্টে তুলে ধরেছে। চলুন দেখি সেই ছবিটা ঠিক কেমন ছিল। শুধু এই দুই দলের লড়াই নয়, টাইম ম্যাগাজিন কিন্তু বাংলাদেশে তখনকার একটা বেশ উদ্বেগজনক ছবিও তুলে ধরেছে। তাদের রিপোর্ট বলছে, দেশ তখন একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি যে খবরের কাগজের অফিসে পর্যন্ত আগুন লাগছে। তত্ত্বাবধায়ক সরকার বলতে গেলে ক্ষমতাহীন। একদিকে সংস্কারের কথা বলে নারীদের পিছিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে জামায়াতে ইসলামের মতো দলগুলো নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মানে সব মিলিয়ে একটা চরম অনিশ্চয়তার পরিবেশ।
তো এত সব কিছু জানার পর চলুন আমরা আবার সেই শুরুর জায়গাটায় ফিরে যাই, সেই একটা ছবি আর সেই মূল রহস্য। এখন তো আমাদের হাতে পুরো প্রেক্ষাপটটাই আছে। এই নতুন তথ্যের আলোয় ছবিটাকে দেখলে এর মানে কি একটু অন্যরকম মনে হয়? আরেকবার ভাবুন, ছবি তোলা হয়েছিল 50টা। তাহলে কেন ঠিক এই চিন্তামগ্ন মুখটায় বেছে নেওয়া হলো? এই যে একটা উদ্বেগ, এটা কি শুধু তারেক রহমানের ব্যক্তিগত, নাকি এটা আসলে পুরো বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যতের একটা প্রতীক? এটা কি টাইম ম্যাগাজিনের একটা সাধারণ এডিটোরিয়াল সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি এই পুরো সিচুয়েশনটাকে দারুণভাবে এক জায়গায় এনেছেন। তার প্রশ্নগুলোই আসলে এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। টাইম ম্যাগাজিনের এই যে রাজপুত্র বা প্রিন্স বলা, এটা কি তারেক রহমানের জন্য আন্তর্জাতিক সমর্থনের গ্রিন সিগন্যাল, নাকি কোনো বিপজ্জনক খেলার রেড সিগন্যাল, মানে একটা ওয়ার্নিং? শেষ পর্যন্ত টাইম ম্যাগাজিনের এই কভার স্টোরিটা আসলে কোনো পরিষ্কার উত্তর দেয় না, বরং এটা আরও অনেকগুলো বড় বড় প্রশ্ন তৈরি করে দিয়ে যায়। এটা কি কোনো আন্তর্জাতিক শক্তির সমর্থনের ইঙ্গিত, নাকি একটা সতর্কবার্তা, অথবা এটা কি আসলে একটা বিভক্ত জাতির আয়নার মতো, যা একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে? এই সব প্রশ্নের উত্তর হয়তো সময়ে দেবে, যা লেখা হবে বাংলাদেশের আগামী দিনের ইতিহাসে।